আজকে আসলে একটু এলোমেলো বিষয় নিয়ে কথা বলবো। অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে জাগতেছে যেগুলোর আসলে উত্তর খুঁজে পাচ্ছি না। ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ নিয়ে অনেকেই ইনবক্সে প্রশ্ন করতেছে যে কি আপডেট কি হবে। আজকে একটা নিউজে দেখলাম যে মতানৈক্যের কারণে মানে মীমাংসায় আসা যাচ্ছে না, ঝুলে আছে ড্যাপ। এখানে আসলে যেটা হচ্ছে, একটা গ্রুপ তারা চাচ্ছে না যে ড্যাপটা সংশোধন হোক। তাদের কথাবার্তা যেরকম যে ঢাকা শহরে মানুষ অনেক বেড়ে গেছে, এটা নিয়ন্ত্রণ করতে হবে, এটা আর বসবাসযোগ্য না। 5 তারিখের পর দেশটা যখন নতুন করে তৈরি হওয়ার কথাবার্তা চলতেছে, মানুষ স্বপ্ন দেখতেছে, অনেক কিছুই হচ্ছে, অনেক পজিটিভ নেগেটিভ অনেক কিছু মিলায় হচ্ছে। কিছু জিনিস খুব উল্লেখযোগ্যভাবে চোখে আসতেছে, যেমন মনে হচ্ছে যে কিছু মানুষ খুব প্রোঅ্যাক্টিভ হয়ে অনেক জায়গায় হাত দিচ্ছে যে না, পরিবর্তন দরকার। ড্যাপের এই সংশোধনীটা আমাদের একজন উপদেষ্টা বাতিল করে দিলেন, যেহেতু প্ল্যানারদের মতামতের বেসিসে হয় নাই, প্ল্যানারদের মতামত নিয়ে হবে। সেই সেম উপদেষ্টাকেই দেখলাম রিসেন্টলি একটা ইন্টারভিউতে, উনি পরিবেশ দূষণ নিয়ে খুব অ্যাক্টিভ, উনি পরিবেশবাদী একজন মানুষ, এবং উনি পলিথিনের ব্যবহার থামানোর জন্য ব্যাপক চেষ্টা করতেছে। অবশ্যই এটা চেষ্টা করার মতো একটা বিষয়, এবং উনি অনেক সেন্সেবল। পলিথিনের মতো এরকম ছোট ছোট জিনিস, ইভেন আমরা যে কান চুলকাই কটন বাডস, ওর মাঝের যে প্লাস্টিকটা থাকে এটাকেও উনি চিন্তায় নিচ্ছে যে এটাও বাদ দিতে হবে। এমনকি আমরা যে লিখি কলমের প্লাস্টিক নিয়েও উনি চিন্তা করতেছে, অনেক ডিটেল চিন্তা ভাবনা। রিসেন্টলি ওনার এই চিন্তা ভাবনার কারণে সুপার শপগুলোতে গেলে আর আপনি দেখবেন পলিথিনের ব্যাগ দিচ্ছে না, ওইখানে আপনাকে 30 টাকা অথবা 26 টাকা দিয়ে একটা চটের ব্যাগ কিনতে ওনারা বাধ্যই করতেছে। একরকম আপনি 3-4টা প্রোডাক্ট কিনছেন, আপনি তো আর 3টা জিনিস হাতে করে নিয়ে আসতে পারবেন না, তখন ওই 30 টাকা 25 টাকা। এবং এটার পিছনে তারা গভর্নমেন্ট নাকি সাবসিডি দিয়ে এটাকে আরও দাম কমানোর চেষ্টা করতেছে। এটা কিন্তু আরও সহজ সমাধানে যাওয়া যেত। বাংলাদেশে একসময় প্রচুর চিনিকল ছিল, ওইখানে প্রচুর আখের ছোবড়া তৈরি হয়, আমাদের কাগজ শিল্পটা অনেক পুরাতন। আপনি মোটা ঠোঙার কাগজ দিয়ে এই চটের ব্যাগের পাশাপাশি কিন্তু কাগজের ব্যাগের প্রচলন করতে পারতেন, যেটা হয়তো 4-5 টাকার খরচেই হয়ে যেত, 30 টাকা পর্যন্ত আমার যাইতে হতো না। কাগজও পরিবেশ বান্ধব একটা ম্যাটেরিয়াল, এবং এটা গাছ কেটে বানাইতে হতো না, আপনার বাই প্রোডাক্টের মাধ্যমে এই কাগজের ব্যাগ করা যায়। উপদেষ্টা মহোদয়কে বলবো আপনি এই ব্যাপারটাও চিন্তা করে দেখেন যে কাগজের ব্যাগটাকে প্রমোট করা যায় কি না, স্পেশালি আখের ছোবড়া দিয়ে যে কাগজ। তো এই যে এত সেন্সিবল জিনিস নিয়ে উনি চিন্তা করতেছে, এর ভিতরে একটা জিনিস খেয়াল করলাম, ঢাকার সবচেয়ে বড় সমস্যা এখন যেটা আমরা রসিকতা করে বলি টেসলা রিক্সা, এটা নিয়ে কিন্তু ওনার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এইটার ইম্প্যাক্ট এই পলিথিনের প্লাস্টিকের চাইতে অনেক বেশি। আপনারা হয়তো জানেন যে এই রিক্সাগুলা একটা ব্যাটারি দিয়ে চলে, এটাকে বলে লেড অ্যাসিড ব্যাটারি। একটা রিক্সাতে, আমি কয়েকজন রিক্সাওয়ালার সাথে কথা বলছি, 5টা ব্যাটারি ইউজ হয়, কোনোটাতে 4টাও ব্যবহার হয়। তো এই রিক্সার সংখ্যা সারা বাংলাদেশে আমার ধারণা কয়েক লাখ ছাড়াই গেছে। এই কয়েক লক্ষ রিক্সার ভিতরে যদি 5টা করে অথবা 4টা করে ব্যাটারি ইউজ হয়, এই ব্যাটারির সংখ্যাটা কিন্তু অনেক। এবং আমরা যারা ব্যক্তিগত গাড়ি চালাই অথবা মোটরসাইকেল চালাই, যে কোনো গাড়ি ভেহিকেল যেগুলো রাস্তায় চলে, সবগুলোতে কিন্তু এই সেম ব্যাটারিটা ইউজ হয়। কিন্তু এই ব্যাটারি দিয়ে ওই গাড়িটা চলে না, ব্যাটারির কাজ হলো ইঞ্জিনটাকে স্টার্ট করা। যার জন্য দেখা যায় কি, গাড়িতে যে ব্যাটারিটা ব্যবহার হয়, মোটরসাইকেলে ব্যবহার হয়, এই ব্যাটারিটা বছর 2-2.5 বছর পর্যন্ত কাজ করে। কিন্তু যারা এই অটো রিক্সায় যে ব্যাটারিটা, এই সেম ব্যাটারিটা যেহেতু এটা প্রতি রাতে চার্জ করতে হয়, এই ব্যাটারিটার আয়ু কিন্তু ওর চাইতে কম। তা আজ থেকে ধরেন বছর খানেকের মধ্যে এরকম লক্ষ লক্ষ ব্যাটারি যেগুলো ডিসপোজ হবে, এই ব্যাটারিগুলো দিয়ে তখন কি হবে আপনাদের ধারণাও নাই। এই ব্যাটারিটা কি পরিমাণ দূষণ করতে পারে। এই ব্যাটারিতে যে দুটা প্রধান উপাদান ব্যবহার হয়, একটা হলো লিড এবং আরেকটা হলো অ্যাসিড। এবং এই লেড অ্যাসিড ব্যাটারি সরাসরি পরিবেশকে কন্টামিনেট করতে পারে, এবং এটা মাটি বাতাসকে ডিরেক্টলি এটা পলিউশনের মধ্যে নিয়ে আসে। এবং এই ব্যাটারি ভাঙার শিল্প যদি তৈরি হয়, আমরা জানি যে চিটাগাঙে সীতাকুণ্ডে জাহাজ ভাঙার যেরকম শিল্প, আগামী 2-1 বছরের মধ্যে দেখবেন যে এই ব্যাটারি ভাঙার একটা শিল্প তৈরি হবে,
এবং এর ফলে যেটা হবে সরাসরি মাটি, পানি এবং বায়ু দূষণ হবে, যেটার কন্টামিনেশনের মাত্রা প্লাস্টিকের চাইতে কোনো অংশে কম না, বরঞ্চ কয়েক গুণ বেশি। এই জিনিসটাকে বন্ধ করার উদ্যোগ বেশি নেওয়ার দরকার ছিল, কিন্তু এটা নিয়ে আমি ওনাকে কথা বলতে দেখিনি। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়েও ওনার চিন্তা করা উচিত, কারণ উনি পরিবেশ নিয়ে তো অনেক চিন্তা করে। এবং ওনার মুখে আমি একটা ইন্টারভিউতে শুনলাম যে এই নগরে মানুষ অনেক হয়ে গেছে, আর মানুষ যাতে না বাড়ে উনি চিন্তা এইভাবে করতেছে, যেটা প্ল্যানাররা করে। এখন আমার একটা প্রশ্ন আছে, 5 তারিখের পর যে সিচুয়েশনটা এখন দেশে, এই অটোরিকশাগুলা এগুলো কিন্তু বাতাসের থেকে তৈরি হয় নাই, এগুলো হঠাৎ করে ঢাকায়, এটা কিন্তু গত 2 বছর 1 বছর আগেও এইভাবে ছিল না। হঠাৎ এই রিক্সাগুলো ঢাকায় কোত্থেকে আসলো? কারা এই রিক্সাগুলো চালায়? যারা চালায় এরা কি সারা জীবনে এই রিক্সা চালাইছে? অনেকেই বলে ভাই এটা গরিব মানুষের, এদের রুজি চলে যাবে, কিন্তু এই 6 মাস 8 মাসে যে রিক্সাগুলো ঢাকাতে ঢুকছে, 8 মাস আগে এই যারা এই রিক্সার চালক এরা কি করতো? এটা কি আমরা কখনো খুঁজে বের করতে চাইছি? এর সহজ উত্তর হলো, এই শহরটা মানুষকে আয় রোজগারের ব্যবস্থা করে দেয় এবং মানুষ এখান থেকে অর্থ উপার্জন করতে পারে, যার জন্য বানের জোয়ারে পানির মতো মানুষ এই শহরে আসতে থাকে। এবং এইটাকে আপনি বাসাবাড়ি নিয়ন্ত্রণ করে তৈরি বন্ধ করে দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই যে অটোরিকশা চালক যারা এই ঢাকা শহরে আসে, এই মানুষগুলো থাকে কোথায়? এরা তো আপনার বসুন্ধরায় অথবা প্ল্যানারদের জন্য যেটা সবচেয়ে পারফেক্ট জায়গা বাড়ি করার, এরকম কোনো জায়গায় থাকে না। তারা যেই জায়গাগুলোকে অ্যাবেন্ডেন করছে, যেখানে তারা বলতেছে যে নাগরিক সুযোগ সুবিধা নাই, এমনকি তারা এই ডিটেল এরিয়া প্ল্যানে মোটামুটি 5-6 ফিট রাস্তা থাকলে বাড়ি করার অনুমোদন দিয়ে দিচ্ছে, এই মানুষগুলো কিন্তু এই জায়গাগুলোতেই থাকে। এবং মজার বিষয়, এই মানুষগুলা যেই টাকা বাসা ভাড়া দেয়, আমি আপনি যারা আমরা নিজেদের ভদ্রলোক বলি, তাদের চাইতেও তারা বেশি টাকা বাসা ভাড়া দিয়ে থাকে। আপনি যদি ঢাকা শহরের মোটামুটি স্ট্যান্ডার্ড একটা জায়গায়, আমি গুলশান বনানী বলতেছি না, ধরেন মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিকাতলাতে যদি একটা অ্যাপার্টমেন্টের বাসা ভাড়া দেখেন, নিয়ার অ্যাবাউট 35 থেকে 40,000 টাকার ভিতর, ইনক্লুডিং সার্ভিস চার্জটা সব সহ। ওই বাসাগুলোর সাইজ হবে কত? 1200 থেকে 1400 স্কোয়ার ফিট। ওই বাসায় যেই বুয়াটা কাজ করে, ওই বুয়াটা যে বস্তিটাতে থাকে, ওই 10-10 সাইজের যে রুম, ওই রুমের ভাড়া কিন্তু 8 থেকে 10,000 টাকা। তার মানে দেখেন 2500 স্কোয়ার ফিটের যে বাসা ভাড়া 40,000 টাকা, আর 10 ফিট বাই 10 ফিটের 100 স্কোয়ার ফিটের একটা বাসা ভাড়া যদি 8,000 থেকে 10,000 টাকা হয়, আপনি পার স্কোয়ার ফিট ভাড়া যদি বের করেন কোনটার দাম বেশি? এই ড্যাপের ফলে যেটা হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাবনর্মাল হারে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। আনপ্ল্যান্ড এরিয়াতে বলা হচ্ছে যে এইসব জায়গায় ডেভেলপমেন্ট করা যাবে না, কারণ নাগরিক সুযোগ সুবিধা নাই। অথচ এটা দেওয়ার কথা ছিল কিন্তু রাষ্ট্রের, রাষ্ট্র দেয় নাই, তাই আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন না। আচ্ছা, ভালো কথা। এখন রিসেন্টলি আমাদের এক ক্লায়েন্টের একটা আনপ্ল্যান্ড এরিয়াতে খুব ছোট একটা জমিতে উনি একটা প্ল্যানিং পারমিট পাইছে, যেখানে উনি 4,000 স্কোয়ার ফিট, 3,800 সামথিং স্কোয়ার ফিট কনস্ট্রাকশন করার অনুমোদন পাইছে 2 কাঠার মতো একটা জায়গাতে। তো উনি ওই টাকায়, উনি যে 4টা ইউনিট করতে বলছে ওনাকে, উনি ওইটা না করে উনি যদি ওইখানে ওইটারে বস্তি বানায় ভাড়া দেয়, ওই ছোট ছোট বাসার চাইতে ওই বস্তির ভাড়া বেশি হবে। আলটিমেটলি যেটা হবে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরকম মানুষজন বস্তি বানায় এখন থাকা শুরু করবে, কারণ দেখবে যে বড় বাসাগুলোর ভাড়া বেশি। প্ল্যান্ড এরিয়াতে যখন আপনি যাবেন, ওইখানে তো জমির দামও বেশি, ওইখানে ডেভেলপমেন্ট করতে গেলে ডেভেলপার যদি ফ্ল্যাট বানাইতে যায়, ওই ল্যান্ড ওনারকেও সাইনিং মানি দিতে হবে, আদার্স সব মিলাই টিলে ওনার ফ্ল্যাটের দাম যেই টাকায় গিয়ে ঠেকবে, ওইটা যদি কেউ কিনে ভাড়াও দিতে চায়, তার তো টাকা উঠানোর জন্য সে ভাড়াও বাড়ায় দিবে। তাই সাধারণ মানুষের পক্ষে ঢাকা শহরে এখন ভাড়া করে ভালো জায়গায় থাকা সম্ভব না। মানুষ কম টাকায় কোথায় থাকতে পারে এরকম জায়গা খুঁজতে থাকবে, এবং এই আন্ডার ডেভেলপমেন্ট এরিয়াগুলোতেই তখন এরকম বস্তি টাইপের ঘরবাড়ি তৈরি হবে। এবং প্ল্যানাররা যে যুক্তিটা দেয় যে যেহেতু এইসব জায়গায় ডেভেলপমেন্ট করা সম্ভব না, উন্নয়নের অবস্থা খারাপ, তারা এই জন্য প্রেফার করতেছে প্ল্যান্ড এরিয়াতে বাড়িঘর করার। আমার একটা প্রশ্ন জাগে যে এই যে প্ল্যান্ড এরিয়াতে বাড়িঘর করার কথা বলতেছেন, এবং প্ল্যানাররা নিত্য নতুন এইরকম প্ল্যান্ড আবাসিকের অ্যাপ্রুভাল দিচ্ছে, তাহলে এই যে পূর্বাচল এবং উত্তরা 3rd ফেজ থেকে আরম্ভ করে এই যে সরকার প্রদত্ত জমিগুলা, হাজার হাজার প্লট ফাঁকা পড়ে আছে,
পূর্বাচল তো একসময় বিরাট বড় জঙ্গল ছিল, ধানি জমি ছিল, সব ধ্বংস করে এখানে প্লট বানাইলেন। এখন তো ওখানে কেউ বাড়িঘর বানায় না। ওই ফাঁকা প্লট থাকার পরেও আপনারা বাড়ি করতে দিবেন না, কিন্তু নতুন প্ল্যান্ড এরিয়া তাহলে কার জন্য অ্যাপ্রুভ করতেছেন? ওইখানে তাহলে কারা জমি কিনবে? মানে একটা এই টেসলা রিক্সাওয়ালাও কিনতে পারবে না, ইভেন আমি কিনারও সামর্থ্য এখানে রাখি না। কোনো মধ্যবিত্ত মানুষের পক্ষে একক ইনভেস্টমেন্টে ঢাকায় কোনো প্ল্যান্ড এরিয়া থেকে জমি কেনা সম্ভব? সরকার অনুমোদিত যে আবাসন প্রকল্পগুলো আছে ওইখানে এখন জমি হাত বদল হয়। সরকার বিক্রি করছে 5-7 লাখ টাকা কাঠা, ওইটা এখন কোটি টাকা পার হয়ে গেছে। যারা এই জমিগুলো কিনে তারা কি কোটি টাকার হিসেবে জমি রেজিস্ট্রেশন করে? এই প্রশ্নের উত্তরটা কার কাছে আছে? এরকম অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। রিসেন্টলি দেখলাম রাজুক অ্যাবনর্মাল হারে বিল্ডিং ভাঙার একটা প্রস্তাব নিচ্ছে। খুবই ভালো কথা, 3000 বিল্ডিং ভাঙবে, অবৈধ বিল্ডিং। অবশ্যই ভাঙা উচিত, অবৈধ স্থাপনা কেন রাখবে? কিন্তু এই বিল্ডিংগুলো কিভাবে তৈরি হলো, এই প্রশ্নটা কি কেউ করে? গত 16 বছর বাদ দেন, দেশ স্বাধীন হওয়ার পর এত বছর ডিআইটি থেকে রাজুক হওয়া পর্যন্ত ঢাকা শহরে যে হাজার হাজার অবৈধ স্থাপনাগুলো তৈরি হলো, তাহলে রাজুক কী জন্য অ্যাপ্রুভাল দেয়? যে অ্যাপ্রুভাল অথরিটি একটা ড্রয়িং চেক করতে পারে না, তার কি অধিকার আছে জমির? আমার কেনা জমিতে কী রকম বাড়ি আমি করব, সে আমাকে অনুমোদন দিচ্ছে কিন্তু এইটার নিয়ন্ত্রণের ক্ষমতা তার নাই, তাহলে সে কেন অনুমোদন দিবে? কিছু বললেই বলে রাজুকের জনবলের অভাব। কেন? বাংলাদেশে তো নাকি হাজার হাজার মানুষ বেকার, জনবলের এই দেশে অভাব হবে কেন? এই প্রশ্নের উত্তরটা কি? অনেক রকম প্রশ্ন জাগে। রিসেন্টলি দেখলাম, আমাদের প্রফেশনালদের একটা ঘটনা শেয়ার করি। আপনারা সবাই জানেন যে রাজুকে আমরা যখন ড্রয়িং জমা দিই ওইটাকে অ্যামোনিয়া করে জমা দিতে হয়, অ্যামোনিয়া শিট, যেটা ব্লু প্রিন্ট বলে ডিআইটির সময়কার মানুষ যারা। এই অ্যামোনিয়া শিট করার অন্যতম কারণ হলো অ্যামোনিয়াটা খুব সস্তায় করা যায় এবং কপি করা যায়। আপনি আগে তো হাতে আঁকতো ড্রয়িং, তা হাতে তো একই ড্রয়িং দুইবার কপি করা সম্ভব না, তখন অ্যামোনিয়া করে এটাতে 10, 12, 20 কপি করা যায়। এই জন্য অ্যামোনিয়ার একটা প্রচলন ছিল। এই অ্যামোনিয়ার কাগজটা তৈরি করতে, এটা কিন্তু অ্যামোনিয়া কিন্তু একটা বিষাক্ত গ্যাস টাইপের পদার্থ, এটা কিন্তু পরিবেশ দূষণের জন্য এটা দায়ী। মজার বিষয়, আমাদের উপদেষ্টা মাস্টার প্ল্যান নিয়ে এত কথা বলতেছে, উনি কিন্তু এই জিনিসটা খেয়াল করে নেই। যাই হোক, যেটা নিয়ে বলতেছিলাম, রাজুক এই বর্তমানে এই ডিজিটাল সিস্টেমে নিয়ে আসছে রাজুককে, যে ড্রয়িং সাবমিশন করতে হবে অনলাইনে। মজার বিষয়, অনলাইন সাবমিশনের প্রসেসটা হলো, আমরা আর্কিটেক্টরা যখন বিল্ডিং ডিজাইন করি ওই ডিজাইনটাকে আগে প্রিন্ট করতে হবে, করে ওটাকে অ্যামোনিয়া করতে হবে, করার পর এটাকে স্ক্যান করে তারপরে আপলোড করতে হবে। তাহলে আপনার এটা কি ডিজিটাল হলো? এবং তারা আমাদের কাছ থেকে ওই অটোক্যাড ফাইল, যেটাতে আমরা ড্রয়িং করি, ওই ফাইলটাও আবার নিচ্ছে। এত কিছু করার পর আবার আপনি ম্যানুয়াল লাইনে ফেরত যাচ্ছেন, পরিবেশ দূষণের জিনিসও এর মধ্যে ঢুকাচ্ছেন। কিন্তু এত কিছু করে আপনি যদি নিয়ন্ত্রণই করতে না পারেন, তাহলে আপনার দরকারটা কি? এবং দিন শেষে যেটা হচ্ছে, পুরাটাই মগের মুল্লুকের মতো একটা অবস্থা, যার যা খুশি তাই করতেছে। ইভেন রিসেন্টলি আপনারা ঢাকা শহরে যদি বিভিন্ন জায়গায় যান, ঢাকায় কয়েকটা জোন আছে এই আপনার বেড়িবাঁধের ওইখানে, যেখানে রাজুক অ্যাপ্রুভালই দিত না কোনো কারণে, ওইখানে হাজার হাজার বিল্ডিং দাঁড় করায় ফেলছে মানুষ। এবং ওইখানে বিদ্যুতের লাইন আছে, ওইখানে পানির লাইন আছে, সবই আছে। মানুষ তার জীবনে সর্বোচ্চ ত্যাগ করে সব টাকা দিয়ে বাড়ি বানায় ফেলছে, নিয়মকানুন তোয়াক্কা করে না, রাজুক অ্যাপ্রুভাল দেয় না। এখন রাজুক গিয়ে বলতেছে ওইখানে ভাঙবে, অথবা ওইখানে ভাঙার সাহসও নেই, আপনার সেটেলমেন্ট করতেছে। তো এই যে মগের মুল্লুকের মতো আচার আচরণ, এইভাবে কতদিন? মানে এইটার নামই কি সংস্কার? এটাই কি পরিবর্তন? আমরা আসলে কি চাচ্ছি? প্ল্যান্ড এরিয়া নাম করে ড্যাপকে আপনি একটা সার্টেন গ্রুপের পিপলের জন্য একটা আইন তৈরি করলেন, যেখানে সুবিধা পাবে শুধুমাত্র যার অর্থবিত্ত আছে, যে দামি জায়গায় জমি কিনতে পারে সেই মানুষটা, আর বাকিরা পাবে না। অদ্ভুত না ব্যাপারটা? আপনি রিক্সা উঠাইতে পারেন না, টেসলা রিক্সা, যেটা আমরা টেসলা রিক্সা বলি, অথচ আপনি দেখেন যারা এই শহরে ব্যক্তিগত গাড়ি কিনে, আমি তো বাধ্য হয়ে গাড়ি কিনতেছি, মানুষের যখন দেখতেছে তার পাবলিক ট্রান্সপোর্ট নাই, বাস নাই, মেট্রো তো 2 দিন হইলো, তাও একটা সার্টেন রুটে, সারা ঢাকা শহরে মানুষ মুভ করবে, একটা শহরে বাসগুলোর দিকে তাকানো যায়? আপনি এটার ব্যবস্থা না করে আপনি
গাড়ির উপরে ট্যাক্স বসাই দিলেন। একটা গাড়ি কিনতে গেলে অনেক টাকা ট্যাক্স, কয়েক গুণ ট্যাক্স দিয়ে গাড়ি কিনে আনতে হয়। আচ্ছা ভালো কথা, প্রতি বছর এই গাড়ির জন্য অ্যাডভান্স ইআইটি জমা দিতে হয়। মোটরসাইকেলের ক্ষেত্রেও তাই। একটা মানুষ মোটরসাইকেল কিনতেছে, তার 10 বছর পর পর এটা রিনিউ করা লাগতেছে। তার মানে আমরা তো এই সরকারের সাথে, যে কোনো সরকারের সাথে কন্ট্রিবিউট করে যে নাগরিকগুলা, রাস্তায় যেই লোকটা অটো রিক্সা কিনে নামাই দিচ্ছে 1.5 লাখ টাকা দিলেই নাকি এখন একটা অটো রিক্সা কিনতে পারা যায়, এবং যার একটু মোটামুটি সামর্থ্য আছে সে রিক্সা কিনতেছে এবং এই একটা 12, 13, 14 বছরের ছেলের হাতে রিক্সাটা দিয়ে দিচ্ছে, সে রাস্তায় যেভাবে খুশি সেভাবে রিক্সাটা চালাচ্ছে, আপনার মোটরসাইকেলে মেরে দিচ্ছে, উমুকের গাড়িকে মেরে দিচ্ছে, রাস্তায় তেরা করে রেখে দিচ্ছে, তারে ট্রাফিক ধরতে পারতেছে না। অথচ আমাদের গভর্নমেন্ট পার্কিংয়ের ব্যবস্থা করে নাই, কথায় কথায় আমাদের কেস দিয়ে দিচ্ছে। তো এইভাবে কিভাবে সংস্কার সম্ভব, কিভাবে সিস্টেম চেঞ্জ সম্ভব? মানে সব কিছুই মনে হচ্ছে যে আর যা ইচ্ছা সে তাই করতেছে। একটা দেশ কি এভাবে চলতেই থাকবে? উপদেষ্টারা যে যার মতো যেটা তার মাথায় ঢুকতেছে সে ওইটা নিয়েই ব্যস্ত। এগুলো নিয়ে কি তারা কখনো চিন্তা করতেছে যে এই জিনিসগুলোর আফটার ইফেক্ট কী হবে? ঢাকা শহরের এই যে ডেভেলপিং সেক্টরটারে কলাপস করাই দিলেন। আমাদের এই শহরটা কতটুকু, বেশি বড় না তো। আপনি ড্যাপের নামে শহরটারে বড় করলেন, ভালো কথা, পরিধি বাড়াইলেন, বাড়ায় কী করলেন? আপনি এখানে হাই রাইজ বিল্ডিং বানাইতে দিবেন না। আপনার জমি তো ভাই বঙ্গোপসাগর পর্যন্ত যাইতে পারবেন না তো আপনি। এই শহরের ভিতরে মানুষ আসবে, আপনার দরকার ছিল জায়গা কমায় উপরের দিকে যাওয়া। আপনি কি করলেন? প্ল্যানারদের সাথে কথা বললেই বলে যে হ্যাঁ ভূমিকম্প হইলে কি হবে, রাজুকের এই উঁচা বিল্ডিং দেখার সক্ষমতা নাই। আরে ভাই আপনার ক্ষমতা নাই, এটার জন্য আমি সাফারার হব? সারা পৃথিবী যেখানে হাই রাইজের দিকে যাচ্ছে আর আপনারা প্রমোট করতেছেন লো রাইজ বিল্ডিং করতে। পৃথিবীর সমগ্র পৃথিবীতে জমির পরিমাণ কমে যাওয়াতে মানুষ এখন বাড়ি না, জমির চাষের জমি কমে যাওয়াতে হরাইজন্টাল ফার্মিং থেকে বের হয়ে ভার্টিক্যাল ফার্মিংয়ে যাচ্ছে, মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে ফার্মিং হচ্ছে। সেই জায়গায় আমরা বলতেছি যে পুরা ঢাকা শহরে 4-5 তলা বিল্ডিং দিয়ে ভরে ফেলবো, আনপ্ল্যান্ড এরিয়াতে যা হয়েছে ওইখানে আর কিছু করতে দিব না। 2008-এর একটা নিয়ম ছিল, রাস্তা ছোট থাকলে রাস্তা বড় করে বাড়ি বানাইতে হবে, বিনিময়ে আপনি সুযোগ সুবিধা পাবেন। দেখেন 2008 যে আইনটা ছিল, ঢাকা শহরে জমির এত দাম, মানুষ জমি ছাড়তে চায় না। মানুষ যখন দেখতেছে যে নিজের বাড়ির সামনে রাস্তা চওড়া হবে, সে জায়গা ছেড়ে দিচ্ছে, বিনিময়ে তাকে কিছু ইনসেন্টিভ দেওয়া হয়েছে, ওই ইনসেন্টিভ দিয়ে সে উপরের দিকে উঠতেছিল, যার ফলে ঢাকার অনেক গলি গলি রাস্তা, চিপা চিপা রাস্তাগুলো চওড়া হচ্ছিল। আপনারা ওই আইনটা বাদ করে দিলেন, এখন বলতেছেন 5 ফিট রাস্তায় থাকলেই বাড়ি করতে পারবে। তাহলে ওই বাড়িতে যদি কোনো দিন আগুন লাগে, ওই আগুন নিভানোর ফায়ার সার্ভিসের গাড়ি কিভাবে যাবে? ওই বাড়িতে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্স দিয়ে মানুষটার কি লাশ, শরীর, অসুস্থ শরীরটাকে মাথায় করে নিয়ে আসবে তার আত্মীয় স্বজন? বাড়ি পর্যন্ত সার্ভিস চাইতে দিবেন না? আনপ্ল্যান্ড এরিয়াতে যদি এরকম কন্ডিশনে আগুন লাগে, হাজার হাজার মানুষ পুড়ে মরে যাবে। এটা হলো আইন? মানে এটা কি আসলে? এই ডিটেল এরিয়া প্ল্যান নিয়ে যে আপনারা এত চাপাবাজি করতেছেন, যারা প্ল্যানিংয়ের সাথে যুক্ত তারা বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন, পরিবেশ দূষণ নিয়ে দোহাই দিচ্ছেন। এই ডিটেল এরিয়া প্ল্যান করার আগে একটা স্ট্রাকচার প্ল্যান করা লাগে, যেটা গ্যাজেটই হয়নি, আপনারা ওইটা বাদ দিয়ে ডিটেল এরিয়া প্ল্যান করে ফেলছেন, যার জন্য ঢাকায় এখন হাজার হাজার টেসলা ঢুকে যাচ্ছে। আপনি ট্রান্সপোর্টেশন সিস্টেম, ট্রাফিক কন্ট্রোল নিয়ে আপনার কোনো প্ল্যানিং নাই, আপনি শুধু রেসিডেন্সের সংখ্যা কমায় দিয়ে ঢাকার নিয়ন্ত্রণ করে ফেলবেন সব কিছু, এত সোজা? মানে জিনিসটা একদম মগের মুল্লুকের মতো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, যার যা ইচ্ছা তাই করতেছে। এইভাবে আসলে চলতে পারে না। এবং এটার পিছনে যারা কাজ করতেছেন, আমার কেন জানি তাদের জন্য আসলে ভয়ও হয়। মানুষ হয়তো এখন বুঝতেছে না, একটা সময় কিন্তু মানুষ পথে নেমে আসবে। এই ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব যদি বাস্তবায়িত হয়, হাজার হাজার মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। নগরের পলিউশনের একটা বড় কারণ হবে, যেটা আপনারা ব্যাখ্যা করতেছেন তা না, তার উল্টাটা। কারণ এই শহরে মানুষ আসতেই থাকবে, যখন মানুষ দেখবে যে এখান থেকে ইনকাম করা যায়, মানুষ এই শহরে আসবেই। আপনি তো ডিসেন্ট্রালাইজেশনের ব্যবস্থা করেন নাই, আপনারা সেম ড্যাপের কনসেপ্ট এখন সব শহরগুলোতে দিচ্ছেন। আপনার বিভাগীয় শহরগুলোতে মানুষ এখন যদি এরকম করে হরাইজন্টাল ডেভেলপমেন্ট শুরু করে, ধানি জমি তো থাকবে না, মানুষ চাষবাস করতে না পারলে তার ইনকাম করা লাগবে, সে শহরে আসতে বাধ্য হবে। আপনারাই এই ব্যবস্থা করতেছেন, সারা বাংলাদেশটাকে আপনারা কনস্ট্রাকশনের ফিল্ড তৈরি করতেছেন, আর বলতেছেন স্থপতিরা নাকি নিজেদের নির্মাণ প্রকল্পের জন্য আমরা
এবং রিহ্যাবের কথা বলা হচ্ছে। রিহ্যাবের সম্পর্কে যদি আমি বলি, ডেভেলপাররা না আসলে ঢাকা শহরে বলেন, সারা বাংলাদেশে বলেন, কতজন মানুষ নিজের বাড়ি নিজে করতে পারে? আবাসন সংকটের একটা বড় সমাধান এই ডেভেলপিং বিজনেসটা নিয়ে আসছে, এবং সারা পৃথিবীতেই ডেভেলপিং বিজনেস কিন্তু ইকোনমিক্যালি আপনার একটা বুমিংয়ের সিচুয়েশন তৈরি করতেছে। আপনি দেখেন দুবাইতে অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে, মানুষ ইনভেস্টর কোটায় অ্যাপার্টমেন্ট কিনতেছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যেখানে দেখাইছি যে ব্যাংকক, যেটা ট্যুরিজমের কারণে বিখ্যাত ছিল, ব্যাংককও এখন ইনভেস্টর কোটায় অ্যাপার্টমেন্ট তৈরি করতেছে, ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে। আপনি শুধু ইন্ডাস্ট্রি করেই যে একটা দেশে ইকোনমি বুম করা যায় তা না, ডেভেলপিং সেক্টর দিয়েও করা যায়। ড্যাপ নিয়ে কথা বলতে গেলেই বারবার দেখি প্ল্যানিংয়ের সাথে যারা জড়িত তারা সিঙ্গাপুর বানানোর কথা বলেন। সিঙ্গাপুরের যে মাস্টার প্ল্যানটা, ওইটা যদি আপনারা দেখেন, সিঙ্গাপুর সরকার পুরা জায়গাটাকে অ্যাকোয়ার করে নিজেদের মতো করে গুছাইছে। হ্যাঁ, এটা ঢাকাতে করা যাইতো যদি আপনাদের পূর্বাচলটাকে আপনারা যেভাবে হাজার হাজার প্লটে ভাগ করছেন এরকম ভাগ না করে ওই জায়গাগুলো যদি গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিয়ে যাদেরকে প্লট দিচ্ছিল তাদেরকে হয় ক্ষতিপূরণ দিক, অথবা বলুক যে আপনি ওখানে বাড়ি করলে 8-10 তলা বাড়ি করতেন, আপনি 10টা ইউনিট বানাইতেন, আমরা এইখানে ড্যাপে যে আপনারা সাধারণ মানুষকে মূলা ঝুলাইছেন যে ব্লক ডেভেলপমেন্ট, যেটা শুধুমাত্র প্ল্যান্ড এরিয়ার জন্য তৈরি, আনপ্ল্যান্ড এরিয়ার লোকজন যে সুযোগটা পাবে না, ওই ব্লক ডেভেলপমেন্টটা যদি আপনারা পূর্বাচলটাকে অ্যাকোয়ার করে 40% জায়গায় স্কাই রাইজ মাল্টি স্টোরেড বিল্ডিং করতেন, করে ওইখান থেকে যারা জমির মালিক তাদেরকে তাদের ফ্ল্যাট বুঝাই দেওয়ার পরে যেই ফ্ল্যাটগুলো থাকতো এগুলা আপনারা চাইলে এইটাকে যদি প্ল্যান করে ওইভাবে ডিজাইন করে তৈরি করেন, আমার ধারণা প্রচুর ইনভেস্টর আসতো এই দেশে প্রপার্টিতে ইনভেস্ট করতে। কারণ ওইরকম স্কাই রাইজ একটা কমপ্লেক্সকে প্রেস্টিজিয়াস রূপ দিতে পারলে এটাও একটা ইকোনমির জন্য বিশাল একটা আসপেক্ট তৈরি হতো, যেটা হয়তো আপনাদের যে প্ল্যানিং ওইটার একটা সুফল বয়ে আনতো। মানুষ ওইসব জায়গায় গিয়ে ওইখানে যাদের দরকার তারা ওইসব জায়গায় অ্যাপার্টমেন্ট, কিন্তু আপনারা ওইটা না করে কি করলেন, নতুন আপনারা প্ল্যান্ড এরিয়াকে অ্যাপ্রুভ করতেছেন, বিভিন্ন নদী খাল দখল করা জমিকে আপনারা প্ল্যান্ড এরিয়া ঘোষণা করে দিচ্ছেন। এইভাবে আপনারা যে হাজার হাজার প্লট বানাচ্ছেন, এই প্লটগুলো যদি এক সময় সবাই বাড়ি বানায় ফেলে তো পুরো শহরটাই তো আপনার পুরান ঢাকার মতো একটা ঘিঞ্জি এরিয়াতে পরিণত হবে। আর এই শহরে তো জমি আপনি বাড়াইতে পারবেন না, বাড়ানোর একটাই ওয়ে আছে, আপনাকে নদী দখল করে সব বালু ভরাট করে অথবা কৃষি জমি ধ্বংস করে জমি বাড়ানো। এভাবে হরাইজন্টাল ডেভেলপমেন্ট দিয়ে আপনারা ড্যাপকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না, ঢাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাদের এই উদ্দেশ্যটা যে অসৎ এটা সব মানুষ একসময় বুঝে যাবে। এই নতুন মাস্টার প্ল্যান এরিয়াগুলো তৈরি করার পিছনে কারা সুবিধা পায় এটা একসময় সাধারণ মানুষের চোখ খুলে যাবে। এইভাবে মানুষের উপর জুলুম করার থেকে বের হয়ে আসেন। 5 আগস্টে একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল যেখানে একটা ছেলে, অল্প বয়স্ক একটা ছেলে বারবার এরকম আঙ্গুল উঁচায় বলতেছিল যে আপনি নিজেকে শুধরান, আপনি যদি একসময় নিজেকে পরিবর্তন না করেন উপরওয়ালাও হেদায়েত দেওয়া বন্ধ করে দেয়। এমন অবস্থায় নিজেকে নিয়েন না যাতে আপনার উপর হেদায়েত দেওয়া বন্ধ হয়ে যায়। মানুষের উপর জুলুম করার থেকে বের হয়ে আসেন। নিজেদের ব্যক্তি স্বার্থে অথবা একটা গোষ্ঠীর স্বার্থে যেই মাস্টার প্ল্যান দিয়ে আপনারা এই নগরটাকে ধ্বংস করতে চাচ্ছেন, এক সময় মানুষ এই জিনিসটার যখন পরিণাম বুঝতে পারবেন এবং নিজের ক্ষতির বহিঃপ্রকাশ্যে ঘটাবে, 5 তারিখের চাইতে ভয়াবহ সময় আপনাদের জন্য তৈরি হইতে পারে। তখন হয়তো কোথাও পালানোর জায়গাও আপনারা এই ছোট্ট নগরীতে খুঁজে পাবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ড্যাপটাকে সঠিকভাবে জনবান্ধব আকারে নিয়ে এসে সংস্কারের মাধ্যমে নগরবাসীকে এই যে স্থবিরতা এর থেকে মুক্ত করেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।